শুভ সকাল নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা রইল। পঠন পাঠনের ক্ষেত্রে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি হচ্ছ, আরও ভালো করে হও, ভালো করে দরকার প্রস্তুতি পর্ব। আগামী দিন তোমরা মাধ্যমিক দেবে, চেষ্টা করো আরও ভালো করার, সেই দিক দিয়ে সমৃদ্ধ হও। আমরা আজকে পশ্চিমবঙ্গের কৃষিজ ফসলে গতদিন ধান পড়িয়েছিলাম, আজকে পাট এবং চা পড়িয়ে শেষ করব। পাটের অনুকূল প্রাকৃতিক বা ভৌগোলিক পরিবেশ ব্যাখ্যা কর। পাট চাষে দেখো, পাটকে প্রথম কথায় সোনালী তন্তু বলবো কেন? পাটজাত দ্রব্য রপ্তানি করে প্রতি বছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উপার্জন করে পশ্চিমবঙ্গ তথা ভারত। সেক্ষেত্রে বলতে পারো পাটের চট করা হয় পাটের থলে, পাটের দড়ি, পাটের কার্পেট, পাটের ত্রিপল, পাটের কম্বল, এই ধরনের নানা প্রকার দ্রব্যগুলো তৈরি করে বাজারে পাঠানো হয় এবং সেখান থেকে বিদেশি অর্থনৈতিক মুদ্রা অর্জন করা হয়। এই যে এত বড় কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে আমরা পাটকে সোনালী তন্তু বা সোনালী আঁশ, যেটাকে গোল্ডেন ফাইবার বলছি। এই ফাঁকে একটু বলে নিই যে পাটের বলকলকে সোনালী রঙের মতো দেখতে বলে সোনালী তন্তু বলা হয়, অনেক বইয়ে লেখা আছে। আমি জানি না এইসব ভূগোল কোথা থেকে পেয়েছে, এগুলো রং কথা, বেগ কথা, বাজে কথা। একটা উপযোগিতা আর একটা গুরুত্বের উপর নির্ভর করে এই নিক নেমগুলো দেওয়া হয়। পাটের ক্ষেত্রে দেওয়া হয়েছে সোনালী তন্তু। তা পাট চাষে পাটের শ্রেণীবিভাগ যদি করতে বলি, তাহলে বলবো দুটো প্রজাতি আছে। একটা কর্করাস ক্যাপসুলারিজ, এই জাতের পাটটা থেকে সাদা আঁশ পাওয়া যায় বলে একে সাদা পাট বলে। উঁচু, মাঝারি বা নিচু জমিতে বপন করা যায় এবং খরা, বন্যা, প্রতিকূল পরিবেশ সহ্য করতে পারে। ক্যাপসুলারিজ, যে কর্করাস ক্যাপসুলারিজের কথা বললাম বা সাদা পাটের কথা বললাম, এই প্রজাতি। আরেকটা কর্করাস অলিটোরিয়াস, এটা তোমার তিতা পাটের ক্ষেত্রে বা তোষা পাটের ক্ষেত্রে, এটাও উঁচু এবং মাঝারি জমিতে ভালো জন্মায়, জলাভূমিতে কিন্তু জন্মাতে পারে না। এর আঁশ বেশ শক্ত এবং পীতাভ। বাণিজ্য ক্ষেত্রে এটা তোমার তোষা পাট নামে পরিচিত। এবং এই যে ক্যাপসুলারি পাটের এই পাটের চাহিদাটা অনেক বেশি। কোন পাটের চাহিদা বেশি? অলিটোরিয়াস পাটের বা তোষা পাটের। পাট চাষের অনুকূল পরিবেশ বা প্রাকৃতিক পরিবেশ ব্যাখ্যা। প্রাকৃতিক পরিবেশ বললে জলবায়ুগত, ভূমিরূপগত। ভৌগোলিক পরিবেশ বললে জলবায়ুগত, ভূমিরূপগত প্লাস অর্থনৈতিক। আর যদি বলে থাকে জলবায়ুগত পরিবেশ, অনলি জলবায়ুগত, তাহলে সেখানে বৃষ্টিপাত, তাপমাত্রা, জলের প্রাচুর্যতা এটা আসবে।
এটাকে নিয়েই তোমাদের ব্যাখ্যা করতে হবে। দেখো, জলবায়ুগত পরিবেশে বৃষ্টিপাত 100 থেকে 150 থেকে 200, আর্দ্র আবহাওয়া পাট চাষে। তাপমাত্রা যদি বলো 24 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, এটাই আদর্শ। জলের প্রাচুর্যতা থাকা চাই, জলাশয়, সেটা তোমার হতে পারে আমাদের পুষ্করিণী, ডোবা, বড় কোনো বিল, জলাশয় ইত্যাদি, হ্রদও হতে পারে। সে কেন না, পাটের তন্তুটাকে ভিজিয়ে বা বলকলটাকে ভিজিয়ে পাটের তন্তুটাকে বার করা, এবং ওই অবস্থায় বার করলে পাট তন্তু ভালো থাকে, এইটা। আর যদি ভূপ্রকৃতিগত পরিবেশ বলো, তাহলে মৃত্তিকা, পাললিক দোআঁশ মৃত্তিকায় পাটের চাষ ভালো। নদী অববাহিকা, বদ্বীপ অঞ্চল পাট চাষের পক্ষে উপযুক্ত। আমাদের মৃত বদ্বীপ, পরিণত বদ্বীপ এবং সক্রিয় বদ্বীপ, 3টে জায়গাতেই পাট চাষ হয়ে থাকে। আবার ভূমির প্রকৃতি যদি বলো, তাহলে বলবো যে অলিটোরিয়াস পাট জল দাঁড়ানো সহ্য করতে পারে না বলে চাষের জন্য কিছুটা উঁচু জমি। ক্যাপসুলারিস পাটের ক্ষেত্রে নদী অববাহিকার নিম্নভূমিতে, এমনকি প্লাবনভূমিতেও ভালো জন্মায়। মৃত্তিকাগত পরিবেশ যদি বলো, তাহলে সোডিয়াম, নাইট্রোজেন এবং কিছুটা ফসফরাস, পটাশিয়াম, এই রকম সারযুক্ত মৃত্তিকা পাট চাষের পক্ষে ভালো। পাট কাটা, জলের ভেজানো এবং পাট গাছ থেকে আঁশ বার করার জন্য এই কাজে অর্থনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত প্রচুর দক্ষ শ্রমিক দরকার, নতুবা পাট চাষ সম্ভব নয়। এক্ষেত্রে অনেকটাই উৎপাদন ব্যবস্থা নির্ভর করে দক্ষ শ্রমিকের ওপর। সেই শ্রমিক কতটা দক্ষতা দিয়ে পাট গাছকে তার নির্দিষ্ট উৎপাদন ব্যবস্থায় পৌঁছে দিতে পারবে, জমি তৈরি করতে পারবে, এবং পাটের ফলনে পরিচর্যা করতে পারবে। সবচেয়ে বড় কথা, পরিচর্যা করাটা। যতক্ষণ না সুষ্ঠু পরিচর্যা করছে, ততক্ষণ সে পাটের ভালো উৎপাদন পাবে না। এই পরিচর্যা করার জন্য তাকে দক্ষ হতে হবে। মূলধনও দরকার, বাগান পরিচর্যা, শ্রমিকের মজুরি, পাট তোলা, পাট ভেজানো, এই কাজের জন্য প্রচুর মূলধন দরকার। সার তো বললাম, নাইট্রোজেন, জিঙ্ক, পটাশিয়াম, নাইট্রোজেন, জিঙ্ক, পটাশিয়াম, এইগুলো NZP দরকার। তা এই জায়গাটা আমাদের পাটের অনুকূল ভৌগোলিক পরিবেশ দেখানো। এবার দেখো, পাট চাষের ক্ষেত্রে কিছু উচ্চ ফলনশীল বীজের নাম তোমাকে উল্লেখ করে দিতেই হবে। সেগুলোর মধ্যে ইরা, সুরেন, সুবলা, শক্তি, সুধাংশু, অর্পিতা, সৌরভ, মোনালিসা, এই ধরনের উচ্চ ফলনশীল। আজকের উচ্চ ফলনশীলগুলো বলবে, এটা কিন্তু বিগত দিনের নয়। এই উচ্চ ফলনশীল হাইব্রিডে আছে, কিছুটা বাংলাদেশের সঙ্গে আছে, কিছুটা থাইল্যান্ডের সঙ্গে আছে। এটা কিন্তু মনে রাখতে হবে। মান্দাতার আমলের পুরনো বই থেকে বা পুরনো জায়গা থেকে তুমি বীজের নাম বলে দিলে সেই বীজ এখন অ্যাপ্লিকেবল নয় জমিতে।
নতুন বীজের কথা, উচ্চ ফলনশীল যেটা চলছে সেটা বলতে হবে, ঠিক আছে? যেমন ধানের ক্ষেত্রে তুমি বললে IR8 এখন খুব কম জায়গায় 1% জমিতে চাষ হয় কিনা সন্দেহ। সুতরাং নতুন বীজের নাম তোমাকে খুঁজে বার করতে হবে, বইও পাবে। তা এই হলো পাট চাষের পরিবেশ। এইবার অর্থনৈতিক সুযোগ যদি বলো, তাহলে বলবো যে পাট চাষের সুদের চাহিদা, মানে পাটের চাহিদা যদি বেশি হয় তাহলেই পাট চাষ করে লাভ আছে, কারণ চাহিদাটা প্রচুর, বর্তমানে প্রচুর পাটের ব্যাগ। সরকার তো চেষ্টা করছে যে পাট গবেষণাগার কেন্দ্র আছে ব্যারাকপুর, কেন্দ্রীয় জুট রিসার্চ সংস্থা, সেখানে এই নিয়ে গবেষণা চলছে এবং তোমার বিভিন্ন রকম ব্যাগ থেকে, থলে থেকে আরম্ভ করে আরও প্রসাধনের দ্রব্যগুলো তৈরি করা হচ্ছে, এইগুলো আছে। আর এছাড়া চাষ করার জন্য শ্রমিক দরকার, ভালো শ্রমিক, দক্ষ, উন্নত বীজ, পরিমিত সার, কীটনাশক, মূলধন যোগানের দরকার, এগুলো দরকার। এগুলো না হলে পাট চাষ হবে না। আচ্ছা, নেক্সট আমরা আসব, তোমরা একটা কথা মনে রাখো বা আমাকে পরে জানিও যে পড়াটা ভালো লাগছে তো, ইন্টারেস্ট পাচ্ছ না গদে বাঁধা পড়াচ্ছি। আমি কিন্তু গদে বাঁধা পড়াই না বা পড়াতে চাইও না। আমি প্রশ্ন বলে দিচ্ছি, উত্তর করে দিচ্ছি, হ্যাঁ, চেষ্টা করো খুঁজে বার করার। পারবে, পারবে এই আশা রাখি তোমাদের কাছে। আচ্ছা, এটা পাট চাষের ক্ষেত্রে আমরা বলেছি। একটা ছোট প্রশ্ন 2 নম্বরের মতো করে করি যে পাটে শ্রমিকের, পাট চাষে দক্ষ শ্রমিক ব্যবহার করা হয় কেন? দেখো, পাটের বীজ বোনাটা ব্যবধান রেখে, উভয় পাট গাছের মধ্যে ব্যবধান রেখে বোনা উচিত, যাতে ফলনটা, উৎপাদন ক্ষমতা বেশি থাকে। তাই পাটের বীজ বোনার জন্য দক্ষ শ্রমিক দরকার, পরিচর্যা করা দরকার। পাটের পাতায় প্রচুর পোকা লেগে যায়, সেই পোকা যাতে না লাগে তার জন্য নানা রকম রাসায়নিক কীট ব্যবহার করা হয়, এমনকি জৈব কীটও ব্যবহার করা যেতে পারে, জৈব সারও ব্যবহার করা যেতে পারে, সেটা ব্যবহার করা হয়। উন্নত উচ্চ ফলনশীল বীজ দরকার যদি উৎপাদন ক্ষমতা বেশি যেতে হয়। সেক্ষেত্রে পাটের পাতা বলো আর পাটের বলকল বলো, উভয় ক্ষেত্রেই উৎপাদন যদি তুমি বেশি চাও এবং সুসংগতভাবে সুগঠিত উৎপাদন চাও, তাহলে তোমাকে উচ্চ ফলনশীল বীজের সুরেন, মোনালিসা, সুবল্ল, এইগুলো তোমার দরকার, এগুলো দরকার। ব্যবহার করতে পারলে আর্থিক দিক থেকে চাষি ভাইয়ের লাভ বেশি, কারণ এতে ফলন এবং পাটের যে মান দুটোই খুব উন্নত হয়। আমি একটু আগে বারবার বলেছি যে তুমি যে পরিবেশ থেকে পাট গাছ থেকে নিয়ে এসে তোমার ওষুধপত্র দিয়ে তাকে হাইব্রিড বা উচ্চ ফলনশীলে বা HYP হাই ইয়েল্ডিং ভ্যারাইটিসে পরিণত করলে, উন্নত প্রজাতিতে, তার জন্য ইন্ডিয়ান পরিমিত জল দরকার হয় না, আরও বেশি দরকার হয়। আবার মাটির যা গুণাগুণ সেটাও পোষাতে পারে না, ফলে বাইরে থেকে রাসায়নিক সার বা জৈব সার তোমাকে প্রয়োগ করতে হয়। ফলে এই প্রয়োগ ক্ষমতাটা অনুপাত
শ্রমিক ছাড়া আর কেউ ভালো বুঝবেন না। সেখানে 1 বিঘে জমিতে কতটা লাগবে পাট, এটা বোঝা যায়। বাজার এবং অন্যান্য ব্যবস্থা যদি বলো, তাহলে বলবো দেশীয় ও আন্তর্জাতিক পাটের যথেষ্ট চাহিদা রয়েছে এখনও। সুতরাং বাজারে কম মূল্যে ভালো জিনিস পাঠাবার জন্য তোমার পাট চাষের গুণগত মান এইভাবে বজায় রাখা উচিত। বাজারের জন্য গুণগত মানটা, এটা সবসময় মনে রাখবে। আমি পরিমাণগত বলিনি, আমি কিন্তু বলেছি কোয়ান্টিটেটিভ, কোয়ালিটিটিভ, নট কোয়ান্টিটেটিভ। পরিমাণে আমি যাই। অন্যান্য ফিগারে যদি আসো, তাহলে দেখো শ্রমিককে সেই জায়গায় দাঁড়িয়ে কী করতে হচ্ছে, দেখো নিয়মিত সার প্রয়োগ করতে হবে, কীটনাশক, মূলধন, প্রত্যেক দিনই গাছের পরিচর্যা করতে হবে। পাটটা যখন বলকল হয়ে রোদে শুকিয়ে সোনালি তন্তুতে পরিণত হবে, তখন কিন্তু পরিবহন ব্যবস্থা দরকার। সেটা গরুর গাড়ি হোক, ঘোড়ার গাড়ি হোক, বা তোমার অন্য কোনো যানবাহন হোক, সেই যানবাহনে ফেলে দিয়ে সেটা শহরে বড় বাজারের দিকে নিয়ে গিয়ে বিক্রি করতে হবে, বা পাটের গোডাউনে গিয়ে ফেলতে হবে, যেখানে পাট সংরক্ষিত ও সুরক্ষিত করা হয়। তাহলে এই ম্যাটারগুলো আসবে। পাট চাষের আমি যাবতীয় পুঙ্খানুপুঙ্খ বললাম। আবার একটু স্মরণ করিয়ে দিই যে দুটো ছোট প্রশ্ন কথা যদি বলি, তাহলে দেখো যে পাটকে সোনালি আঁশ বা গোল্ডেন ফাইবার বলা হয় কেন? তন্তুজাতীয় ফসলে কার্পাসের পরই পাটের স্থান। অর্থকরী ফসলটি রপ্তানি করে ভারত প্রতি বছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উপার্জন করে। এই উপার্জনে পশ্চিমবঙ্গেরও ভাগ থাকে, এবং এই কারণেই আমরা পাটকে সোনালি তন্তু বলছি। পাটের আঁশটা সোনালির মতো দেখতে বলে তাকে সোনালি তন্তু। উপযোগিতা এবং উপকারিতার উপর নির্ভর করে যখন পাটের বাণিজ্যিক সাফল্য হয়, তখনই সেটা গোল্ডেন ফাইবার বা সোনালি তন্তুতে পরিণত হয়। কারণ সোনার দাম সবচেয়ে বেশি ধাতব দ্রব্যে, যদিও হিরে আছে, কিন্তু প্রচলিত হবে সোনার দাম বেশি। আমি আবার বলছি প্রচলিত হবে। তা সেখানে ওই শস্যগুলোর মধ্যে যত রকম কৃষিজ দ্রব্য উৎপাদন আছে, পাটের দামটা বেশি, ফলে সোনালি তন্তু বলা হয়। এই কারণে আমি আশা রাখি তোমাদের ধারণাটা ক্লিয়ার হলো। আরেকটা বলি, পাটের দুটো জাতের নামকরণ, একটা কর্কোরাস ক্যাপসুলারিস আর একটা কর্কোরাস অলিটোরিয়াস। ক্যাপসুলারিস বীজ পাট গাছ থেকে সাদা আঁশ পাওয়া যায়, একে সাদা পাটও বলে। আবার নিচু জমির পাট খরা, বন্যা, প্রতিকূল পরিবেশ সহ্য করে যে পাটটা পাওয়া যায় সেটা তোষা পাট। এর আঁশ বেশ শক্ত ও পৃতাভ, তাই তাকে বলে ফেললাম তোষা পাট। খেয়াল থাকবে তো, বারবার করে অডিওটা বার করে দেখবে, ভিডিওটা বার করে দেখবে যে কি বলছি। অডিওটা যদি শোনো তাহলে নিশ্চয়ই পারবে। তোষা পাট এবং সাদা পাট, এগুলো
চট করে কেউ বলবে না, পাবে না। এইবার দেখো, আমি আরেকটা প্রশ্নের দিকে যাই, যে পাট চাষে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলি এগিয়ে রয়েছে? নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি, জলপাইগুড়ি, অবশ্য হাওড়া, বর্ধমান। জলপাইগুড়ি, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, এই জায়গাটা তোমাকে মনে রাখতে হবে। এবং সারা দেশের মধ্যে, মানে ভারতের মধ্যে, পশ্চিমবঙ্গের স্থান প্রথম পাট উৎপাদন। প্রায় এখনো পর্যন্ত 65% উৎপাদন করে থাকে পশ্চিমবঙ্গ, বাদ বাকি বিহার করে, অসম করে, এরা করে। আমাদের সিলেবাস তো পশ্চিমবঙ্গের মধ্যে, উড়িষ্যা করে কিছুটা, আমি সেখানে বললাম। পাট চাষে ভূমির প্রকৃতি কেমন হওয়া উচিত? দেখো, পাট চাষে যদি ভূমির প্রকৃতির কথা বলো, তাহলে আমি ছাত্র হিসাবে তোমাদের কাছে উত্তর পৌঁছিয়ে দেবো এইভাবে: অলিটোরিয়াস পাট জল দাঁড়ানো সহ্য করতে পারে, অর্থাৎ অলিটোরিয়াস নিচু জাতের জমি, নিচু জমির ফসল, প্লাবন জমির ফসল, ফলে এর চাষের জন্য কিছুটা উঁচু জমির প্রয়োজন হয়, পারে না অলিটোরিয়াস। ক্যাপসুলারিজ যেটা, সেটা নদী অববাহিকার নিম্নভূমিতে বা প্লাবন ভূমিতে চাষ করা হয়, কর্করাস ক্যাপসুলারিজ যেটা। আর ক্যাপসুলারিজটা বলেছি সাদা পাট, আর যেটা অলিটোরিয়াস সেটা হচ্ছে তোষা পাট। এইরকম ছোট ছোট প্রশ্নগুলো নিজেরা তৈরি করে রাখবে। ধরো বলা হলো পাটের ব্যবহার কি কি, তখন বলবে পাট থেকে চট হয়, যেটাকে আমরা হেসিয়ান বলে থাকি ইংরেজিতে। থলে হয় গানি ব্যাগ বা গুনি ব্যাগ যেটাকে বলা হয়, GUNNY। দড়ি তৈরি হয়, কর্ডেজ, CORDAG, কর্ডেজ তৈরি হয়। কার্পেট তৈরি হয়। ত্রিপল, যেটাকে আমরা ইংরেজিতে বলি টারপুলিন, TARPAULIN। আরেকটা জিনিস তৈরি হয়, পাটের কম্বল, যেগুলো অনেক ক্ষেত্রে আমরা ডাস্টারে ইউজ করে থাকি। কম্বল, রাগ, RUG, এইরকম নানা প্রকার জিনিস তৈরি হয়। তাই জন্যই তো পাটের বাণিজ্য খুব বেশি, এখনো পর্যন্ত ধরে রাখতে পেরেছে। এইবার আমরা আলোচনা করব চায়। আমাদের যদি ইন্ট্রোডাকশনে আসি, তাহলে বলবো যে চা একটা বাগিচা ফসল ভারতের, এবং পশ্চিমবঙ্গেরও বাগিচা ফসল। চা বিশ্বের জনপ্রিয়, বিশেষ করে দার্জিলিংয়ের চা। ইংল্যান্ড, পর্তুগাল, হল্যান্ড, রাশিয়া, বিভিন্ন জায়গায়, সুইজারল্যান্ড, এগুলোতে রয়েছে। পানীয় ফসল হিসাবে যথেষ্ট সমাদর, তাহলে বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গে চা উৎপাদন বলতে পারো শীর্ষ স্থানে ছিল। এখন আসাম চলে এসছে, জমিতে বেশি চাষ করা হয়। ভারতীয় অর্থনীতিতে চায়ের গুরুত্ব যেমন বেশি পাটের মতো, পশ্চিমবঙ্গের অর্থনীতিতেও পশ্চিমবঙ্গের অর্থনীতিতে তেমনই বিরাট এবং বিপুল চাহিদা চায়ের বাণিজ্য। বুঝতে পারলে? এই হলো একটা ইন্ট্রোডাক্টরি কন্ডিশন।